নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার কাছে আমি এসেছি একটা বিষয়ে ডিসকাশন করতে বা আপনার ভিউ নিতে, যে 26,000 অ্যাপ্রক্সলি হাই স্কুলের যেটা মামলা হাইকোর্টে খারিজ হয়েছে, যেটা জানেন এর আগের লাস্ট এসএসসি যে নিয়োগ হয়েছিল আর কি, তো সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। তো আপনার কাছে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে এই 26,000 সম্বন্ধে আপনার ভিউ কি, যে আগামীতে এটা কোন দিকে যেতে পারে এর অর্ডার, বা এটা কি যারা কর্মরত শিক্ষক আছে তাদের জীবনে কি অন্ধকার নেমে আসবে, নাকি তাদের ক্ষেত্রে কোনো পজিটিভ রায় আসতে চলেছে? কারণ এই কেসের সঙ্গে আপনি তো সরাসরি যুক্ত আছেন, তো আপনার ওপিনিয়নটা আমি একটু জানতে চাইছি। আপনার এই সম্বন্ধে কি ওপিনিয়ন আছে একটু বলবেন স্যার। দেখুন, মামলাটা অনেক দিন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়ে রেখেছে আপাতত। তাতে কিছু রাইডারও দেওয়া আছে যে এটা রাজ্য সরকারকে নিউজ পেপার পাবলিকেশন করতে হবে যাতে সবাই জানতে পারে। যারা ভুয়ো নিয়োগ হয়েছে তাদের প্রয়োজনে টাকা ফেরত দিতে হতে পারে। আচ্ছা, টাকা ফেরত কি স্যার? এটা সবার জন্য নয়, এটা আচ্ছা ভুয়ো নিয়োগ যারা হয়েছে তাদের, এটা যারা ভুয়ো নিয়োগ হয়েছে সেটা তারা জানে আচ্ছা কাদের ভুয়ো নিয়োগ হয়েছে। আপনারা রায়টা পড়লে বুঝতে পেরে যাবে। মানে আমি জিস্ট করে বলছি বটে, একটু হয়তো রায়তে, হ্যাঁ সেটা ঠিক আছে হ্যাঁ সেটা মানে আমি জিস্টে বলছি। তা দেখুন, এটা অ্যাডমিটেড পজিশন যে ভুয়ো নিয়োগ হয়েছে এটা অস্বীকার করার মতন জায়গা নেই। আবার এটাও ঠিক, এই 25,000 যে নিয়োগ হয়েছে তার মধ্যে জেনুইন কিছু ক্যান্ডিডেটও আছে, এটাও অস্বীকার করার জায়গা নেই। এখন মামলা চলতে গিয়ে যদি দেখা যায় যে স্কুল সার্ভিস কমিশন কারা ভুয়ো কারা সঠিক বলতে পারলো না, বা যদি দেখা যায় যে এন্টায়ার সিলেকশন প্রসেসে কোনো গণ্ডগোল হয়েছে, যেটা হাইকোর্টে দেখা গিয়েছিল, সুপ্রিম কোর্টে সেটা হয়তো মেকআপ হল, যদি হয় তো ভালো, যদি না হয় তাহলে সেক্ষেত্রে পুরো প্রক্রিয়া যেতে পারে। আচ্ছা, যদি দেখা যায় যে সিলেকশন প্রসেসটাকে বাঁচানো যাচ্ছে, তাহলে হয়তো চেষ্টা হতে পারে। এখন ফাইনালি রায় কি হবে সেটা তো বলা সম্ভব না কারোর পক্ষে। চেষ্টা হবে যাতে করে যেগুলো জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে স্যাগ্রিগেট করা যায়। কি স্যাগ্রিগেট করা গেলে এটা ঘটনা যে এই টোটাল 25,000-এর মধ্যে 7.5 থেকে 8,000 মতো ভুয়ো ক্যান্ডিডেট লুকিয়ে আছে, এটা ঘটনা। 8,000-এর বেশি ফিগারটা বলে আমি মনে করি না। তাহলে একটু স্যার ইন্টারাপ্ট করছে, আপনার বক্তব্য অনুসারে তাহলে 25,000-এর মধ্যে 7 থেকে 8,000 বা ম্যাক্সিমাম হয়তো আমি বলছি 10,000 ভুয়ো হতে পারে। মানে আপনি আর একটু যদি বাড়িয়ে বলেন, আমার বিশ্বাসটা 10,000-ও হবে না, 9,000 মতন ভুয়ো আছে। আচ্ছা, তার মানে বাকিটা আমি যতটা মামলা করে বা এই কাজ করে দেখেছি তাতে করে 9,000 মতন, অ্যারাউন্ড 8,000 মতন পেয়েছি। ওটা বেড়ে হয়তো 9,000 ম্যাক্সিমাম হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হতে পারে। তাই যদি দেখা গেল যে আলটিমেটলি পুরো সিলেকশন প্রসেসটাকে বাঁচানো যাওয়ার যদি প্রচেষ্টা হয়, তাতে করে 9,000-কে বাদ দিয়ে বা 8,000-কে বাদ দিয়ে বাকিরা রয়ে গেল। এখন যদি দেখা যায় যে যেসব এভিডেন্সগুলো উঠে এসেছে, কোর্ট যদি বিচার করতে গিয়ে দেখে যে এভিডেন্সগুলো উঠে এসেছে সেটা সাফিসিয়েন্ট নয়, তাহলে আবার উল্টোটাও হতে পারে যে এই মামলাটার রায়টা খারিজও করতে পারে কোর্ট। তো পসিবিলিটি তিনটেই রয়েছে, একেবারে তিনটে পসিবিলিটি না নেই এটা নয়। তবে এত বড় দুর্নীতি যে হয়েছে এটা এখনো অবধি মোটামুটি অ্যাডমিটেড সব জায়গাতে। আর এই মামলাতে আমার যেটা, দেখুন আদালতে কি রায় হবে আগে থেকে বলা সম্ভব না। আমি একটা স্ট্যান্ড নিয়ে লড়াই করছি। ঘটনা আপনারা হয়তো অনেকে দেখেছেন বা জানেন, আমরা একটা স্ট্যান্ড নিয়ে লড়াই করছি। তবে যদি সমস্ত প্রমাণ দেখে ভুয়োগুলোকে যদি বাদ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়, তাতে আমি খারাপ কিছু দেখি না। ভুয়ো যারা নিয়োগ হয়েছে, কারা ভুয়ো নিয়োগ হয়েছেন, যারা নিয়োগ হয়েছেন তারা জানেন স্যার, জানেন তো। ফাইনালি সুপ্রিম কোর্ট কি করবে, এভিডেন্স কতটা আপনার সঠিকভাবে আদালতের কাছে আসবে এবং আদালত
কোন এভিডেন্সের কি মানে বার করবেন বা কি হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে, সেটা এত তাড়াতাড়ি বোঝা যাবে না। এভিডেন্সগুলো কতটা গ্রহণযোগ্য এভিডেন্স সেটাও একটা বড় কোয়েশ্চেন এই মামলাতে, কারণ অরিজিনাল ওএমআর নেই বা অনেক কিছু জিনিস নেই। তবে যা তথ্য বেরিয়ে এসছে তাতে আমি আপনাদেরকে যেটা পুরোটাই বললাম, ফাইনাল তো সুপ্রিম কোর্ট এখনো ফাইনাল, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট ফাইনাল, তো তাই থেকে বলা সম্ভব না। তবে তথ্য যেটা বেরিয়ে আসছে তাতে যা দেখা যাচ্ছে, এই মামলায় প্রায় 7 থেকে 8 হাজার মতো ভুয়ো এখনো অবধি, 7.5 থেকে 8 হাজার মতো ভুয়ো শিক্ষক এখনো অবধি পাওয়া গেছে। আপনারা যারা মামলা করছেন বা যারা যাচ্ছেন মামলা করতে, যে ক্যান্ডিডেটরাও যাচ্ছে, তারাও প্রত্যেকেই নিজেরা জানে যে কার নামে অভিযোগ আছে আর কার নামে অভিযোগ নেই, এটা তারা নিজেরা জানে। যে ক্যান্ডিডেট ধরুন যাচ্ছে, ফর এক্সাম্পল ধরুন কোনো একজন কোনো একটি সাবজেক্টে চাকরি পেয়েছেন বা কোনোটা স্কুলে আছে, তার নিজের নামে অভিযোগ আছে কিনা, তার নিজের নামে কিছু আছে কিনা, আমার বিশ্বাস তারা জানে। এই জন্য কারণ সিবিআই তাদের লিস্ট প্রকাশ করেছিল, যাদের লিস্ট প্রকাশ হয়েছে তারা শুরুর দিক থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রচুর বার গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, মানে অনেকেই গেছে। আর যাদের কোথাও নাম ছিল না তারা কোথাওই যায়নি, শুধু ফাইনাল রায় হাইকোর্টে যখন তাদের চাকরি গেছে তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে। তা আমার এটা বিশ্বাস, যারা যারা ক্যান্ডিডেট মামলা করছেন তাদের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটই প্রায় তারা জানে যে কারটা সঠিক কারটা বেঠিক। এখন আদালতে এভিডেন্স যেগুলো আছে সেগুলো কতটা গ্রহণযোগ্য হয় বা কি হয় সবটার উপর ডিপেন্ড করছে। এই 3টে ধরনের রায় হওয়ারই সম্ভাবনা থাকতে পারে, বা কোনটা বেশি হবে, কোনটা কতটা পরিমাণ জায়গা দাঁড়াবে সেটা তো ভবিষ্যতই বলবে। আপনি তো স্যার এই কেসের সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছেন, এবং হাইকোর্টে যেটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চেও এই যে এভিডেন্সের কথা বলছেন সেই এভিডেন্সগুলো দেখানো হয়েছিল, এবং এখানে সেই এভিডেন্সের বেসিসই যে অর্ডারটা হয়েছিল সেটা দিয়েছিল। তো আপনার কি মনে হচ্ছে যে এভিডেন্স আছে তাতে কি সুপ্রিম কোর্টে মানে রায়টা কি সেম থাকার চান্স বেশি নাকি পরিবর্তনও হতে পারে? মানে আমি এভিডেন্সের বেসিসে সুপ্রিম কোর্ট স্টে করেছে, পেপার পাবলিকেশন করতে বলেছে, আবার টাকা ফেরতেরও একটা কথা কিছু অংশ, সবার জন্য নয়, যারা জেনুইন তাদের জন্য 3টে জিনিসই বলে রেখেছে। এই মুহূর্তে সেটা বলা শক্ত, আচ্ছা, কারণ সিবিআই যে তদন্ত করে যেসব কাগজপত্রগুলো বার করেছে তাতে প্রাইমারি এভিডেন্সটা বেরোয়নি, যেটা নিয়ে মেন আর্গুমেন্টটা হবে, কিন্তু ক্যান্ডিডেটদের সই তো মিলছে, এটাও একটা বিষয়। যখন হাইকোর্ট খুলে দিয়েছিল যে যারা যারা ক্যান্ডিডেট মনে করছেন যে ওএমআরটা এসে চেক করুন, তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র ভুয়ো ক্যান্ডিডেট যারা, তাদের বাদ দিলে বাকি সবাই সই মিলছে। ভুয়ো যারা তারা বলছে যে আমরা এই এভিডেন্সটা আমি বলবো না আমার কি আমার না, এটা তাদের স্ট্যান্ড। আচ্ছা, তার মানে স্যার আমি মানে যারা কিনা বাকি ক্যান্ডিডেট রয়েছে তারা বেসিক্যালি হাইকোর্টে, এই জায়গাটাও কিন্তু আছে, হাইকোর্টে মেনে নিয়েছে যে না এটা আমার ওএমআর। আচ্ছা, এখন এটা নিয়ে ফাইনালি সুপ্রিম কোর্ট কি বলে সেটা দেখতে হবে। তাহলে তবে এটা ঠিক এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এটা ঘটনা যে যারা যারা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এটা তারা জানেন, ফলস অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পেয়েছেন, কম নম্বরে পেয়েছেন, কেউ পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, এই সংখ্যা যারা মামলা করছেন তারাও জানেন। করিডোরে যখন আমাদের কথাবার্তা হয় তখন আমরাও জানি, যারা ক্যান্ডিডেট তারাও জানেন। দেখা যাক কি রায় হয়। না, আমার বক্তব্য স্যার হচ্ছে তাহলে যারা জেনুইন তারা তাহলে কি আশা রাখতে পারে, বা আশা রাখার তাদের একটা জায়গা আছে যে যেহেতু মানে তারা জেনুইন, আপনি যেটা বলছেন যে ভুয়ো ক্যান্ডিডেটদের
মানে বাতিল হবার একটা সম্ভাবনা আছে, তো তারা কি আশা রাখতে পারে যে না তাদেরটা থাকবে, বা সুপ্রিম কোর্ট সেখান থেকে হয়তো, মানে এটা তো ফাইনাল কিছু নয়, কিন্তু আমি আবার জাস্ট আপনার ওপিনিয়ন জানতে চাইছি যে না, না, ভুয়ো আমি যেগুলো। এটা বলিনি যে ভুয়ো ক্যান্ডিডেটরা বাদ হয়ে যাবে বা কেউ এই হয়ে যাবে, এইরকম কথা আমি বলি না। আমি বলছি দেখুন, রায় কি হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। কি হবে সেটা তো সুপ্রিম কোর্টে ফাইনাল আর্গুমেন্ট না হলে সবটা বলা সম্ভব না। আমি যেটা বলতে চাইছি যে হ্যাঁ, এখানে কিছু ভুয়ো ক্যান্ডিডেট আছে, এটা যে নেই তা না, কিন্তু তাদের টোটাল মামলাটার এভিডেন্সটা কতটা সুপ্রিম কোর্ট নেয় হুম। বা কি হয় সেটার জন্য আমরা লড়াই করছি। তবে এটা ঘটনা, আমাদের লড়াইটা হচ্ছিল ভুয়ো ক্যান্ডিডেটদের মূলত সরানো। আমাদের লড়াইটা এইদিকে। এখন সেটা মানে order যদি টা দেখা যায় যে অন্যরকম। আলটিমেটলি পুরো সিলেকশন প্রসেসটা গন্ডগোল হয়েছে, তখন কিছু জেনুইন ক্যান্ডিডেট যারা হাইকোর্টের রায়ে যেমন সাফারার হয়েছেন, যদি এটা আলটিমেটলি সুপ্রিম কোর্টেও দেখা যায় যে পুরো সিলেকশন প্রসেসে গন্ডগোল হয়েছে, তাহলে পুরোটাই উড়ে যেতে পারে। এটা কোনো অবাস্তব কিছু না, এটা যারা যারা মামলা করছেন বা যারা ক্যান্ডিডেট তারাও এটা জানে। তো জেনুইন ক্যান্ডিডেট, আমি তো বলছি জেনুইন ক্যান্ডিডেটের সংখ্যাটা আমার যা বিশ্বাস 16-17 হাজার মতন হবে। তারা জেনুইনলি তারা চাকরিটা পেয়েছেন, তারা কোনো ঘুষ দিয়ে বা ব্যাকডোর দিয়ে বা কারো নেতা মন্ত্রীকে ধরে পেয়েছেন এটা নয়। এটা ফ্যাকচুয়ালি আমরা মামলাটা পড়ে যতটুকু মানে আমাদের মনে হয়েছে সেইটুকু বলছি। এখন ফাইনাল রায় তো সুপ্রিম কোর্ট দেবেন, তো তখন বোঝা যাবে। আচ্ছা, কারণ এটা বড় মামলা, এটা আপনারাও ধৈর্য রাখতে হবে। মানে এটা এই আমাদের যেটা মানে আমরা যেটা চেষ্টা করছি, ভুয়োদেরকে বাদ দিয়ে যারা জেনুইন ধরুন ওয়েটিং লিস্টে বা প্যানেলে আছে, চেষ্টা করছি। কতটা হবে সেটা তো আগে থেকে বলতে পারবো না, কি হবে তেও বল, তাদেরকে আমরা একটা জায়গা করার চেষ্টা করছি যারা জেনুইন ডিপ্রাইভড ক্যান্ডিডেট। তারা ভুয়ো সংখ্যাটা কিন্তু আছে, মানে এটা নেই। মানে যারা পরীক্ষার্থী বা যারা চাকরি দিয়েছেন তারাও জানেন যে কারা কারা বোঝেন, যারা যারা ধরুন রায় পেয়েছেন, অনেকে আছে কোর্টের অর্ডারেও রায় পেয়ে চাকরি পেয়েছেন, তারাও জানেন এটা খুব ভালো করে যে আমারটা কিন্তু জেনুইন। তাকে যদি বলা হয় যে ওএমআরটা দেখুন, সেও এসে বলবে না এটা আমার সই, কারণ সে তো জানে তার নম্বর কত বা কিছু। এখন দেখা যাক কতটা এভিডেন্স গ্রহণযোগ্য হয় বা সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয়, সেটা তো আমরা তাকিয়ে আছি। আমাদের লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াইটা হলো যারা ডিপ্রাইভড ক্যান্ডিডেট, তাদের যাতে কিছু হয় সেটা নিয়ে আমরা লড়াই করছি। সাকসেস কতটা আসবে সেটা তো আমরা জানি না। আর একটা শেষ কোশ্চেন স্যার, দেখুন অবশ্যই যদি মানে ক্যান্সেল হয়, যেটা হাইকোর্টে অর্ডার হয়েছিল, যদি সেম অর্ডার হয়, তাহলে সেক্ষেত্রে কি কিছু নতুন ক্যান্ডিডেট, মানে যারা অ্যাকচুয়াল সাফার করেছে এই মানে যারা জেনুইন ক্যান্ডিডেট নয়, তারা পাওয়ার কারণে, তো তারা কি একটু আশা রাখতে পারে যদি সুপ্রিম কোর্টে অর্ডার হয়? দেখুন, আমি আপনাদের একটা কি অর্ডার হবে সেটা তো জানি না। আমাদের লড়াইটা, আমাদের লড়াইটা তো একটা করছি, সেই লড়াইটাই হলো যারা ভুয়ো ক্যান্ডিডেট তাদের বাদ, এবং যারা ডিপ্রাইভড হয়েছে তাদের যাতে কিছু হয়। আচ্ছা আচ্ছা, ওইটাই বলতে চাই। এটা নিয়ে আমাদের লড়াই, কতটা জিতবো। যারা ডিপ্রাইভড ক্যান্ডিডেট তাদের যাতে চাকরিটা হয় সেটা নিয়ে আমাদের লড়াই। তারা পাবে বা পেয়ে গেছে এই ধারণা কেউ কেন না করে। না না, সেটা তো অবশ্যই সুপ্রিম কোর্টের উপর সবকিছু ডিপেন্ড করছে। আপনাদের যেটা বোঝাতে চাই, আমাদের লড়াইটা হলো এইটা। আমাদের লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লড়াইটা হলো ভুয়ো ক্যান্ডিডেট। এই যে ধরুন মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে গেল, ইন্টারভিউ না দিয়ে, এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াইয়ে এরকম নয় যে কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করেছি, কেউ বলতেও পারবে না, আজ পর্যন্ত বলতে পারেনি, পারবে না। কিন্তু হ্যাঁ, আমরা অভিযোগ করেছি যাকে আমরা দেখেছি যে তার রেকমেন্ডেশন লেটারটা ভুয়ো, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভুয়ো, বেআইনিভাবে হয়েছে। র্যাঙ্ক জাম্প করে একটা ক্যান্ডিডেটকে টপকে আরেকটা ক্যান্ডিডেটকে টপকে চাকরি দিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি করছে না, আমরা তাদের বিরুদ্ধে তো অভিযোগ করেছি। আমাদের এখন যদি দেখা যায় যে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না, যেটা স্কুল সার্ভিস কমিশন বারবার চেষ্টা করছে, কিভাবে এই ভুয়োগুলোকে আমরা বাঁচাতে পারি, বা সরকারের তরফ থেকে যে প্রচেষ্টাটা আছে, এখন যদি সেই জায়গায় দাঁড়িয়ে আইডেন্টিফিকেশনই হচ্ছে না, তাহলে তো এটা তো আগে হয়নি যে সবার চাকরি গেছে, এরকম তো হয়নি।
হয়েছে, কারণ যদি দেখা যায় যে পুরো সিলেকশন প্রসেসে কিছু বোঝা যাচ্ছে না কোনটা জেনুইন কোনটা ঠিক, আইনের চোখে বোঝা যাচ্ছে, এরকম নয় যে এমনি বোঝা যাচ্ছে না। তাই তো বললাম আমরা জানি কারা জেনুইন কারা ফলস, কিন্তু সেটা আইনের চোখে রূপান্তরিত হয়তো হচ্ছে, বা ধরুন আইনের চোখে যদি রূপান্তরিত হয় এটাও একটা ব্যাপার, তখন কি হবে? আবার যদি দেখা গেল যে না, আইনের চোখে কোনোটাই কিছুই বোঝা যাচ্ছে না, এত পুরনো এভিডেন্স, সেই এভিডেন্সটা হয়তো গ্রহণযোগ্যতা নিয়ে হয়তো প্রশ্ন হচ্ছে, সেটাও হতে পারে। তাই কি ফাইনালি হবে বলা বড় শক্ত। তবে আমাদের লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে, ভুয়ো চাকরি যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে, আর যারা কিছু জেনুইন ক্যান্ডিডেট আছে, আমরা কোনো জেনুইন ক্যান্ডিডেট যারা ডিপ্রাইভড হয়েছেন তারা যাতে চাকরিটা পায় সেটার জন্য। কোনো জেনুইন ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি করছেন, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে না। আচ্ছা, শেষ স্যার একটা প্রশ্ন, যেটা উত্তর যদিও দেওয়াটা কঠিন, আর তো আমি তবু জিজ্ঞাসা করছি আপনাকে, যে বলাটাও মুশকিল, যেহেতু সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং হয়ে আছে এবং বর্তমানে যিনি প্রধান বিচারপতি ছিলেন উনি বর্তমানে রিটায়ার করেছেন, নতুন প্রধান বিচারপতিও এসেছেন। তো এটা মোটামুটি অ্যাপ্রক্সলি, যদিও এটা বলা আবারও বলছি যে কঠিন, যে কতদিনের মধ্যে, সেটা 1 বছর কি 2 বছর কি 3 বছর, অ্যাপ্রক্সলি কি একটা বলা যাবে যে স্যার মোটামুটি একটা এই টাইম পিরিয়ডের মধ্যে এর মীমাংসা হতে পারে বা হবার একটা সম্ভাবনা আছে? আদালতে সময় বলা সম্ভব না, যদি হিয়ারিং ধরে তাহলেও আপনাকে আমি বলে দিই বেশ কিছু সময় লাগবে, কারণ এই মামলাতে কত এসএলপি হয়েছে তার কোনো হিসাব নেই, সবাইকে বলতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, রাজ্য সরকার আছে বলবে, স্কুল সার্ভিস কমিশন আছে বলবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা বলবে। এটা বড় সংখ্যার লোকজন কিন্তু এটাতে তাদের সাবমিশন কোর্টের কাছে করবে। তার মধ্যে ধরুন যারা আমি মামলার সময় দেখছিলাম অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে, তাদের যারা আইনজীবী আছেন তারা সওয়াল করবেন যে তারা জেনুইন ক্যান্ডিডেট। যারা ভুয়ো তারাও সাবমিশন করবে যে এই ওএমআর মানি না, আচ্ছা, এটা থাকবে, মানে সিবিআই এর দেওয়া ওএমআর মানি না, এটা তাদের তরফ থেকে সাবমিশন হবে। আবার স্কুল সার্ভিস কমিশনের কোনো স্ট্যান্ড থাকবে না, যা দেখছি আমরা বুঝতে পারছি। রাজ্য সরকার কি স্ট্যান্ড নেয় দেখতে হবে, আমাদেরও সাবমিশন থাকবে। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা নয়, আমাদের লড়াইটাই হলো ভুয়োদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং ডিপ্রাইভ যারা সত্যিকারের হয়েছে তাদের কিছু করে দেওয়া, বা তাদের যাতে চাকরিটার কিছু ব্যবস্থা হয় সেটার জন্য আমাদের লড়াই। তাতে আমরা জিতবো না তাতে আমরা হারবো সেটা আমি জানি না। আমি কিছু বলছি মানে আপনারা এটা মানে ধরে নেবেন না যে কেউ কিছু পেয়ে গেছেন বা কেউ কিছু হয়ে গেছে, এটা নয়। আমাদের লড়াই একটা প্রচেষ্টা আমরা দিচ্ছি, তাহলে এটা সমাজটাকে দুর্নীতি মুক্ত করার জন্য, যাতে করে কিনা আগামী প্রজন্মে যারা বাচ্চারা যারা এডুকেশনটা পাবে তারা যাতে সঠিকভাবে এডুকেশনটা পায়। আর মানে তার মানে বোঝা যাচ্ছে যে আপাতত এটা যদি কন্টিনিউ হিয়ারিং হয়েও থাকে তাও মিনিমাম 2-3 বছর এটা লেগে যাবে, একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। সময়টা বলা সম্ভব না, আমি এটা অ্যাপ্রক্সলি বলছি বেশ কিছুদিন সময় লাগবে। বেশ কিছুদিন সময় এই জন্য লাগবে কারণ অনেক গ্রুপ সুপ্রিম কোর্টে আছে যারা তাদের বক্তব্য তুলে ধরবে। যারা মনে করছেন যে দেখুন আদালতে আমি বিশ্বাস করি সত্যি কথা বলা উচিত, মিথ্যা কথা যারা মনে করছেন জেনুইন তারা তুলে ধরবেন, আমরা জেনুইন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এটা আমি আশা করি। কি করবেন তা তো আমি জানি না। আচ্ছা, তার মানে সময় সাপেক্ষ ব্যাপার। যারা একবারে ভুয়ো তারা আশা করি না দাঁড়িয়ে বলবে যে আমি ভুয়ো, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাহলে তো একদিনেই বেরিয়ে চলে যাবে, 8,000 একদিনেই মামলা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি। কেউ তো এসে দাঁড়িয়ে বলবে না দাদা আমি ভুয়ো। জেনুইনরা বলতে পারে না, আমার অনুমান থেকে বলছি যে হ্যাঁ আমি জেনুইন, আমার নামে কোনো অভিযোগ নেই, তারা বলতে পারে, তার সপক্ষে তারা যুক্তি খাড়া করে। হ্যাঁ, তার সপক্ষে তারা যুক্তি করে। ভুয়ো যারা তারা তো গিয়ে মুখের ওপর বলবে না যে আমি ভুয়ো, তা তো সেদিনই বা শেষ হয়ে গেল। হ্যাঁ, অনেকের চাকরি গেছে, তারা ফেরতও পান। দেখা যাক, তার মানে এটা সময় সাপেক্ষ একটু ব্যাপার, এবার কতদিনে কি হবে কেউ বলা যাবে না। সময় সাপেক্ষ ব্যাপার হবেই।
ওকে এটা তো মানে একদিনে শেষ হয়ে যাওয়ার মামলা নয়, শুনানি কিছু তো হবেই। ওকে জজ সাহেবকে তো প্রত্যেকটা পক্ষকেই সময় দিয়ে শুনতে হবে, সে যে জজ সাহেবই থাকুক না। ধন্যবাদ স্যার আমাকে কথাগুলো বলার জন্য। থ্যাংক ইউ।